সবাইকে শুভেচ্ছা জানিয়ে বেশ কিছুদিন পর আবার আসলাম। আসতে আসলে চাই না, কমিয়ে দিয়েছি। কি বলি না বলি, তবে আছে বেশ কিছু মানুষ আছে যারা আসতে রিকোয়েস্ট করে। খারাপ মানুষ হলো কিছু লোক তো আমাকে ভালোবাসে, একেবারে না বাসা না। যা হোক, যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের সার সম্ভাষণ। বেশ ছোট থাকতে আমি গ্রামে দাঁড়িয়ে আছি, তো এক ভাই আরেককে ভাইকে বলছে, তুই তো স্যার হয়ে গেছিস, মানে অফিসার হয়ে গেছিস, কাজ করা কি দরকার? তার মানে চিন্তা হচ্ছে অফিসার হলে বা তথাকথিত স্যার হলে কাজ করা যাবে না, কোনো কায়িক শ্রম করা দেওয়া যাবে না। হুম। ব্লু কালার লেবার, যেটা যদি পান সোশিওলজি টার্মে কায়িক শ্রম, তো ব্লু কালার লেবার একেবারে ইটস আ ফরবিডেন ম্যাটার, সম্পূর্ণ একেবারে নিষিদ্ধ জিনিসের মতো তাদের কাছে। তো আমাদের সমাজে অফিসার শব্দটা যদি নিজের ভিতরে কোনোভাবে যুক্ত করতে পারেন, তো নিজে তো ধন্য হবেন, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনাকে নিয়ে ধন্য হয়ে যাবে, পরিচয় দিতে আনন্দিত হবে। ওই আমার অমুক আমার বন্ধু, অমুক আমার এই সেই বলে কিন্তু শান্তি হবে, প্রচন্ড মানসিক শান্তি। আপনি বেকার থাকেন কিংবা কোনোভাবে কোনো কাজ করছেন না, মানে তথাকথিত কাজ সমাজের দৃষ্টিতে, তখন কিন্তু সবাই আপনাকে নিয়ে কিন্তু বিব্রত হবে। এই যে বোঝা, এই আমার বন্ধু হতে পারেন, আপনাকে নিয়ে সে স্বীকার করবে, কি করছে লেখাপড়া করে, কিছু নাই, কাজকর্ম নাই, কি করে না করে বলবে। তো অফিসার যখন হয়ে যাবেন, বিশাল কদর। ইভেন ইভেন কি প্রাইভেট সেক্টরে, যে সেক্টরে সারাদিন কাজ হচ্ছে, অনেক আমি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, তারা পরিশ্রম করে, তারাও নিজেদের সাথে অফিসার না যুক্ত করলে হয় না। কিছু কিছু ক্ষেত্রে যেমন সারাদিন ফিল্ডে দৌড়াদৌড়ি করে, ফিল্ড মানে কিন্তু এই যে ধান চাষ করার ফিল্ডের কথা বলছি না, দোকান টু দোকান, অফিসার যুক্ত না করলে হবে না, শান্তি নাই। কারণ অফিসার শব্দটাই বিশাল, এই তাৎপর্য একেবারে গাম্ভীর্যপূর্ণ। হ্যাঁ, কিছু লোক আছে একেবারে কুম্ভীলক বৃত্তি, মানে পরের লেখা নিজের নামে চালিয়ে দিয়ে যেমন পিএইচডি অর্জন করে, এরকম ব্যক্তি আছে, বিশাল জ্ঞানী বলে নিজেদেরকে জাহির করবে। ঠিক সেরকম অফিসার যদি নিজের সাথে লাগানো যায়, তো একেবারে নিজে তো ধন্য হবেনি, সব কিছু একবারে ধন্য হয়ে যাবে। অফিসার ছাড়া কোনো কিছু না। আমিও নিজেকে তাই ভাবতাম যে বিশাল ব্যাপার, বাপরে বাপ, লোকজন বলছে অফিসার না হলে তো হবে না, কোনোভাবে তো আমার অফিসার না হলে আমার জীবন বৃথা। আমার আগে চিন্তা ছিল, আরে স্বাভাবিকভাবে, কারণ আমি তো সমাজের একজন ক্ষুদ্র প্রাণী, একেবারে ক্ষুদ্র প্রাণী। তো তাদের আলোচনা দেখে আমাকে নিজেকে লাগে না, মানে নিজের ভিতর একটা তীব্র আকাঙ্ক্ষা বোধ করতাম যে অফিসার হতেই হবে, মানুষের যেখানে যায় অফিসার। তারপরে নদীতে গোসল করি, নদীর ওপাশের চাচারা বলে, ভাইস্তা কেমন আছো, আঞ্চলিক ভাষায়, বিএস পরীক্ষা দাও, দিয়ে অফিসার হও। বিসিএস তো বলতে পারতেন না, বিএস পরীক্ষা, পাখির অংশটুকু দেখে না। তো বিশাল ব্যাপার, অফিসার নিজের সাথে না যোগ করলে হয় না। তখন থেকে ভাবতাম যে অফিসার আমাকে হতেই হবে, না হলে জীবন বৃথা। হ্যাঁ, আসলে মানুষের জীবন নষ্টের সূচনা হয় যখন ওই সাধারণত মানুষের সাথে সাথে যখন ইন্টারাকশন আপনার বেশি হবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি, কারো কাছে ভালো লাগলেও কিছু করার নাই, না লাগলেও কিছু করার নাই। কাক আপন সরে কাকা করবে, আপনি যদি প্রশংসাও করেন কাকা করবে, তিরস্কার করলেও কাকা করবে। তো আমার হচ্ছে তাই, ভালো লাগলেও আমি বলবো, না লাগলেও বলবো, তবে যাদের কাছে ভালো লাগে তাদের ইয়েতে বলছি, তাদের আমি বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি তো সমাজে কিছু চেঞ্জ আনতে পারি না, চেঞ্জ না হলে অল্প কিছু আনছে, না না না, এই লাইভের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ আসছে। তো অফিসার না হলে হবে না। এক সময় দেখলাম ক্ষুদ্র খাদ্র তো অফিসার না, ভালো অফিসারই হয়েছিলাম, খারাপ না সমাজের দৃষ্টিতে। যা হোক, মনে হলো এক সময় না, এটা আমার কাছে ভালো লাগলো না, ছেড়ে দিয়েছি। সাধারণভাবে জীবনযাপন করি, এতে আমার কাছে ভালো লাগে। কারণ আমি কেনভাবে ভালো থাকি, আমার ভাই এত উচ্চাকাঙ্ক্ষা নাই যে একেবারে পায়ে পেয়াদা প্রোটোকল থাকবে। ছিল এক সময়, না থাকা না, চাইলে ট্রেনের টিকিট, বাসের টিকিট চলে আসতো, চাইতে হতো না, এমনি চলে আসতো, খালি বলা হাজির হয়ে যেত। তো ভাই প্রোটোকল খারাপ ছিল না, ভালো ছিল, সেসব চাকরি ছেড়ে দিয়েছি। আরো ভালো ভালো জায়গায় ছিল, বিশাল ক্ষমতাশালী চাকরি, কিংবা সামসামি লিয়াজও করলে
5-10 জনকে চাকরি দেওয়া, সে পজিশন ছিল এক সময়, না থাকা না, এখনো হয়তো সামসামি করলে লিয়াজও করলে করা যায়, না করে তো আরো বেশি খারাপ হয় মানুষের কাছে, যে কিছুই না, যা হোক বিষয় সেটা না। তো যেটা কয়েকদিন যাবৎ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে, সাব রেজিস্টার পদে তথ্য ক্যাডারের এক কর্মকর্তা, তথ্য ক্যাডার সেরে তথ্য ক্যাডারের বেশ কয়েকটি সাব ক্যাডার আছে, মানে সাব ক্যাডার বলে ভুল বলে, মানে আরো ক্যাডার আছে ওর মধ্যে, তথ্য ক্যাডারের মধ্যে আরো ক্যাডার আছে, 3টা ক্যাডার আছে আমার জানার মধ্যে, আর বেশি থাকতে পারে, ভুল হতেও পারে আমার। তো তথ্য ক্যাডার সেরে ভদ্রলোক চলে গেছেন সাব রেজিস্টারে। এটা ভাই তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো ব্যক্তিগত, কারণ সাংবিধানিক এটা তার অধিকার, সংবিধান তাকে অধিকার দিয়েছে যে সেখানে কোন চাকরিতে যাবে না যাবে একান্ত তার বিষয়, সে যেটা ভালো লাগুক না লাগুক তার একান্ত বিষয়। তবে এটা মানুষদের যেমন চুলকানি বেশি, এটা আমার কাছে খারাপ লাগছে, যে বিশাল কিছু উনি গিয়েছেন মানে ঘুষ খাওয়ার জন্য গিয়েছেন, সেটি ঘুষ খাবেন না খাবেন একান্ত তার ব্যাপার ভাই, এ বিষয়ে আমি বলা আমার ঠিক হবে না। কিন্তু ভালো মানুষ, সৎ মানুষও হতে পারেন, আবার নাও পারেন, আমি তো জানি না তার সম্পর্কে। তো মানুষজন তাকে একেবারে ধুয়ে নামিয়ে দিয়েছে যে বিশাল অপরাধ করছেন, এটা কিন্তু ভাই ঠিক না। আবার সাব রেজিস্টার গণ আছেন সবাই, না সবাই মানে প্রায় কিছু জন বাদ দিয়ে, তো তারা যে সর্বশ্রেষ্ঠ দেশের একবারে বিশাল আর সবাই কিছু করে না, এই বিষয়ে তাদেরকে নিজেদেরকে জাহির করতে হাজির হয়ে গেছে, একেবারে রেভিনিউ আদায় করে শেষ করে দিচ্ছে। কেন রেভিনিউ তো ভাই আপনি দিচ্ছেন না, দিচ্ছে দেশের জনগণ, এটা তো কখনোই কিছু বলা যায় না। আপনার চেয়ে বেশি কষ্ট করে হচ্ছে এনবিআর কাস্টমসের কর্মকর্তারা, দিন নাই রাত নাই, ছেলে নাই বউ নাই, পড়ে থাকে না তারা, এলসি স্টেশনে পড়ে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কাস্টমস কাজ করছে না, অনেক বেশি কষ্ট করে আপনার দেশে, তো তারা তো আমি একসময় চিৎকার করা দেখি না। আর একটা বিষয়, আর এক কিছু কিছু ভদ্রলোক আছে যে বিশাল বড় পরিসর, সাব রেজিস্ট্রারের হচ্ছে বিশাল বড় পরিসর, এত লোক সেখানে কাজ করে, এত পরিসর নেটওয়ার্ক কেন ভাই? পরিসর তো যদি ধরেন যে প্রাইমারি স্কুলের তারও বেশি হতে পারে, প্রাইমারি শিক্ষকেরা সবচেয়ে বেশি সংখ্যায় আছেন, এবং তারা পরিশ্রম করেন বেশি, সবচেয়ে বেশি কষ্ট করেন, সম্মানের পাত্র হচ্ছে প্রাইমারি শিক্ষক। যতগুলো থাকুক ইউনিভার্সিটি কলেজ যে কোনো চাকরি থাকে, মনে করি সবচেয়ে বেশি সম্মানের দাবিদার হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনারা যা কষ্ট করেন, মানে ছোট বাচ্চাদের যেসব একেবারে অত্যাচারী বলবো যে সহ্য করেন, না দেখলে বিশ্বাস করবেন না। ওই তাদের তো নিয়ে তো এত কিছু বলেন না, কিন্তু তারাও তো নিজেদের জাহির করে না, নিরীহ বেচারাদের নিয়ে তো কিছু বলেন না। নেটওয়ার্ক একবারে সব বিশাল বড় নেটওয়ার্কের দেশ, তো মানুষজন কিরকম ফিডব্যাক দেয় যারা সাব রেজিস্ট্রার অফিসে কাজ করছেন তাদের কাছ থেকে আশা করি পাবেন। আছেন 2-1 জন হাতে গোনা ভালো কর্মকর্তা আছেন, না থাকা না যাও, আমি যেগুলো বলছি পেপার পত্রিকায় যেসব রিপোর্ট আছে, শুধু আপনি বেশি না, গুগলে যে সার্চ দেন সাব রেজিস্ট্রার লিখে, দেখতে পাবেন কি অবস্থা। তো টাকা যখন মানুষের যেভাবে আসুক, কালো টাকা, কারণ কালো টাকা বিষয়টা কিছু আম জনতা আছেন, আমি কিন্তু ভাই জ্ঞানী মানুষ না, তারপরে বলেছি কালো টাকা হচ্ছে সেই টাকা, যে টাকা আপনার হচ্ছে আয়কর যে রিটার্ন আছে সেখানে প্রদর্শিত করতে পারেন, এটা হতে পারে সোজা কথা আপনার ঘুষের টাকা, আপনি ব্যবসায়ীজীবী ব্যবসায়ী হতে পারেন, ব্যবসা করে সরকারকে আপনি ট্যাক্স দেন, টাকা অন্য খাতে বিভিন্নভাবে করছেন, আপনার যে টাকা থাকবে না রিটার্নে সেই টাকাও কিন্তু কালো টাকা। ট্যাক্সবিহীন টাকা আপনার, সেই টাকা কালো টাকা হবে আপনি যদি রিটার্নে প্রদর্শন না করেন। এখন যার রিটার্নের আয় ইনকাম কম প্রদর্শন করছেন তার কিন্তু কালো টাকা না। যাও, তো কালো টাকা অনেক দেখা যাচ্ছে কারো আছে, কোনো ব্যক্তি ব্যবসা যে কোনো ব্যক্তিরই হোক, কিংবা তথাকথিত আমাদের বিশিষ্ট একেবারে যে ষাঁড়েরা আছেন, তো ষাঁড়েরা নিজেদেরকে এতটাই জ্ঞানী ভাবা ধরছেন, মানে টাকা পয়সা কিছু থাকে না, অফিসের কিছু কর্মচারী থাকে আর কিছু তোষা মধ্যে তাদের লোক থাকে, এদের কাছে সারাদিন জি হুজুর জি হুজুর, আমার বউ তোমার বউ আমার বধূ, জি হুজুর করবে, যেসব যে সামসেগুলো আছে, সব এই সামসেগুলো মনে করে যে দুনিয়ার সব জায়গায় আমার হচ্ছে সামসা, আমি সবার সর্বশ্রেষ্ঠ। এই অফিসারেরা এক শ্রেণীর আছেন, সবাইকে আমি বলবো না, ভালো আছেন অনেকে, অনেক ভালো আছেন। তো এইসব স্যারেরা নিজেদেরকে জ্ঞানীও মনে করেন, সেই মাস্টার্স ডিগ্রি তো কখন শেষ করে এসেছেন, বা সর্বোচ্চ তথাকথিত 2-1টা ডিগ্রি নিয়েছেন কিনা, নিজেদেরকে কি পর্যায়ে যে জ্ঞানী মনে করেন। আরে ভাই জ্ঞান এত সহজ না, তো সহজ না, এত সহজ না, জ্ঞান এত সহজ না। হ্যাঁ, সার্টিফিকেট অর্জন করা যায়, আপনি খুব সহজে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। সে কোর্সেন আপনি কোন আমলে সার্টিফিকেট অর্জন করে আপনি বিসিএস দিয়ে সে ক্যাডার সার্ভিসে আসেন, কিংবা নন ক্যাডারে থাকেন বা যেই থাকেন, নিজেকে এত জ্ঞানী ভাড়ার কোনো কারণ নাই। কয়টা জিনিস পড়াশোনা এক পর্যন্ত করছেন বা করে থাকেন, লেগে থাকেন, কত কি জানেন। আর এই
টাকার অহংকারে ভাই সামসাদের মনে করেন যে দুনিয়ার সব কিছু দেখবো সামসামিতে চলবে বা টাকা দিয়ে চলবে। ক্যাডার যে ক্যাডারই হোক, ক্যাডার ইজ ক্যাডার, নন ক্যাডার নন ক্যাডারই। কারণ এটা মন খারাপ করলে কিছু করার নেই। কেন বলছি, এক ভদ্রলোক সাব রেজিস্টার তাকে দেখাচ্ছেন যে তথ্য ক্যাডারের চেয়ে কি বলে সরি সাব রেজিস্টারের হচ্ছে ট্রেনিং এর সুযোগ অনেক বেশি। সেখানে আপনার মানে কিছু অবান্তর অবান্তর যুক্তি দেয়। তথ্য ক্যাডার পিএটিসিতে কিন্তু ট্রেনিং নেয়, আরো জায়গায় তাদের ক্ষেত্রেও আছে। এবং তথ্য ক্যাডার তার নিজস্ব ক্যাডারে চলে, কিন্তু অন্য জায়গায় বিষয় থাকে না। তারপর স্কলারশিপের বিষয়ে সাব রেজিস্টার একেবারে মনে করছেন আকাশে তুলে ধরছেন। বিসিএস ক্যাডারদের ক্যাডার অফিসারদের জন্য অনেক স্কলারশিপ আছে, হিউজ স্কলারশিপ আছে। সেখানে নন ক্যাডারদের কোনো প্রমোশন প্রশ্নই আসে না, অ্যাপ্লিকেশনই করার যোগ্যতা নাই, করতে দেবে না, সরকারের নিষেধ আছে। এবং বিদেশি দাতা সংস্থার তার অপশনই নাই। যে ডিএসএ দেখেন অনেক ভালো স্কলারশিপ আছেন। আমার ব্যাচমেটের অনেকে আছে জাপানে পড়াশোনা করতেছে, সম্পূর্ণ খরচ হতে জাপান সরকারের, সেখানে থাকবে, পরিবারও নিয়ে গিয়েছে, থাকছে ভালো, খুব সুন্দর পরিবেশ। আমেরিকায় আমার এক ব্যাচমেট এই যে রিসেন্ট স্কলারশিপ পেয়েছেন। তো এখানে কি আপনার সাব রেজিস্ট্রার পারবে? এত অহংকার, এত কিসের কি আছে ভাই? দেশের সেবার জন্য আপনাকে নিযুক্ত করছে, তো একেবারে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জাহির করার জন্য উল্টাপাল্টা বিভিন্ন যুক্তি দেন। এটা তো কিন্তু মোটেও ঠিক না। ক্যাডারদের জন্য সব ক্যাডার, অ্যাডমিন ক্যাডার ছাড়া যে অন্য ক্যাডার আছে তাদের জন্য একটা নির্দিষ্ট অনুপাত আছে, অনুপাত যে 70 30 বা 75 25 এরকম অনুপাত থাকে ডেপুটি সেক্রেটারি পোস্টের জন্য। এখানে কি নন ক্যাডারের আছে? ক্যাডার থেকে নন ক্যাডারের বস হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, না হওয়ার না। এই শিক্ষা থেকেও যে অনেকে আছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন পোস্টে আছেন, কিংবা ডাক্তার যে আপনারা যে অবজ্ঞা করেন, দেশের যেসব মেধাবী ছেলে পেলে ডাক্তারি পড়ে, তারাও কিন্তু উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি হন, বা তথ্য ক্যাডার থেকে হন, খাদ্য থেকেও হন, পোস্টাল ক্যাডার থেকেও হন। কিন্তু সাব রেজিস্টার করে দেন যে আপনার অতিরিক্ত সচিব উপসচিব হবে না। এত অহংকার কিসের? নিজেদেরকে এত সর্বশ্রেষ্ঠ ভাবার তো কোনো কারণ নাই। সবাই আমরা চাকরি করি, জনগণের সেবক, চাকর সদা কথায়। সংবিধানে আমাদেরকে বলা হয়েছে যারা সরকারি চাকরি করি আমরা কর্মচারী, কর্মকর্তা না। তো এত ভাবের কি আছে? আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। জনগণই মূল্যায়ন করবেন আমরা কতখানি খারাপ, কতখানি ভালো, তাদের হাতে থাকুক। তো আমি কিভাবে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জাহির করব? এই বিষয়গুলো আমার খারাপ লাগছে। এক শ্রেণীর সাব রেজিস্ট্রার নিজেদেরকে জাহির করার জন্য এসব বলছেন। ওই যে ছেলেটি বা যে ভদ্রলোকটি তথ্য ক্যাডার থেকে সাব রেজিস্ট্রারে যেয়েছে, তার যেতেই পারে, তার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে আমি কিছু বলবো না। থাকতেই পারে, পছন্দ থাকতেই পারে, সে করতেই পারে। শিক্ষা ক্যাডার ছেড়ে প্রতি বছর অনেক বেশ বেশ কিছু ছেলে পেলে অন্য ক্যাডারে যাচ্ছে। আবার এখানে আছে রাজশাহী কলেজের টিচার আছে, বা অন্য জায়গায় আমি পেয়েছি কয়েকজন, বেশ কয়েক আছে, তারা হচ্ছে অ্যাডমিন ক্যাডার আর ছেড়ে আসছে, ভালো লাগে না, আসে নাই, চলে আসছে। তো এখানে কিছু না, তার নিজস্ব ব্যাপার মানুষজনের থাকে। এখন কোন চাকরি খারাপ ভালো এইভাবে কি বলা যায়? তো আপনারা একবার তথ্য ক্যাডারকে ধুয়ে দিচ্ছেন যে এইসব খুব দুঃখজনক। আমরা পরস্পরকে শ্রদ্ধা করব, শ্রদ্ধাশীল থাকবো, তার মাধ্যমে দেশের উন্নয়ন হবে, দেশে এগিয়ে যাবে। নিজেদের সুপিরিয়র ওর ভাবার কোনো স্কোপ নাই। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে। আর একটা সে মাস্টার্স ডিগ্রি কবে অর্জন করছেন বা কি করছেন, এতে মেধাবী ভাবার কোনো কারণ নাই নিজেকে। বিশেষ পরীক্ষা দিয়েছেন বলে নিজেকে, বিশেষ পরীক্ষা কিংবা নন ক্যাডারে হয়েছেন বলে নিজেকে বিশাল বড় জ্ঞানী কাটার কোনো দাবি নাই। যদি ইতিহাস পড়ে থাকেন বা বিভিন্ন লোকের জীবনী পড়ে থাকেন, নিজে থেকে ফাইন্ড আউট করতে পারবেন। তো লেখাপড়া শুধু এই একাডেমিক দিয়ে হয় না, এর বাইরে আলোচনা করতে হয়। কতটুকু জ্ঞান আছে? হ্যাঁ, রাহুল সংস্কৃতনের নাম মনে হয় শুনছেন কিনা, এসব ভদ্রলোকেরা শোনেন নাই। রাহুল সংস্কৃতন কত একাডেমিক কি পড়াশোনা ছিল তার, কিন্তু তার জ্ঞান, বুদ্ধি, মেধা কয়জনের সাথে, কয়জন পিএইচডি হোল্ডার তার সাথে সমকক্ষ আছে? কিংবা খুশবন্ত সিং এর কথা আপনারা হয়তো শুনে থাকতে পারেন। তিনি তো প্লেন লাহোর কলেজ থেকে, যদি ভুল না হয়, ডিগ্রি পাস করছেন। ডিগ্রি পাস করে পরবর্তীতে যা হোক পড়াশোনা করে এগিয়ে গেছেন।
ইন্ডিয়ান যেসব লিডিং পত্রিকা ছিল বা এখনো আছে, সেখানে ভালো একেবারে ডিগ্রিধারী, বিদেশি ডিগ্রিধারী এবং খুব ভালো অ্যারিস্টোক্রেসি না থাকলে তাদেরকে কিন্তু সম্পাদক হিসেবে রাখে না। তো খুশবন্ত সিং এরকম ভদ্রলোক ছিলেন, মানে কি বলে, এরকম ক্যাটাগরিতে ছিলেন না। এই যে বললাম পড়াশোনা করছেন একবার প্লেন লাহোর থেকে, তো ইউনিভার্সিটি লাগতো না, পড়াশোনা করছেন এবং তিনি অফিস করতেন জিন্স প্যান্ট টি শার্ট পরে। আগে সে সময় তো তিনি একমাত্র মানে এটার ব্যতিক্রম ছিলেন। তা জ্ঞানের লেভেল কি কম ছিল? কাজের প্রতি নিষ্ঠা ছিলেন, সামসামি করতে যেতেন না। ভারতের প্রেসিডেন্ট খুব সম্ভবত ভদ্রলোকের নাম জেলি সিং, আমার ভুল হতে পারে। জেলি সিং একবার তার বাসায় এসেছেন, খুশবন্ত সিং এর বাসায় এসেছেন। তো খুশবন্ত সিং রাত 8টার মধ্যে কিন্তু খাবার খান, খেয়ে ঘুমাতে যান। তো গল্প করতে করতে এর কি বলে, গল্পই শেষ হচ্ছে না, তো খুশবন্ত সিং তার ভারতের প্রেসিডেন্টকে রেখে ঘুমাতে চলে গিয়েছিলেন। এরকম পার্সোনালিটি ছিল তার। তিনি ভোরে উঠতেন, উঠে লেখালেখি করতেন, কাজে এগিয়ে যেতেন, রুটিন মাফিক চলতেন। এটা কেন বললাম? যে কাজের প্রতি নিষ্ঠা। এখন সারা দিন মানুষের কাছে আহ, নিজেকে জাহির করা যে আমি খুব ভালো বড় অফিসার, বিশাল কিছু নিজের জাহির করা, আমার এই ক্ষমতা সেই ক্ষমতা। আরে ভাই, ক্ষমতা আপনার কয়দিন? কয়দিন ক্ষমতা? 59 বছর বয়স হলে তো আপনার সেল ছাড়তে হবে। কিসের এত ক্ষমতা? তখন তো যে আপনার কর্মচারী ছিল সে আপনার কথা শুনবে? শুনবে না, একেবারে ফেলে দিবে। মানুষের প্রতি যে খারাপ ব্যবহার করছেন বা আমরা করি, তো তারা কি বলবে? আপনাকে কি একবারে দুর্বা ধান দিয়ে পূজা করবে? করবে না। আর জ্ঞান, জ্ঞান যদি প্রকৃত থাকে তো জ্ঞানী মানুষের ভিতর অহংকার জিনিসটা কিন্তু কাজ করবে না। আর যেসব একেবারে স্বল্প জ্ঞান, জ্ঞানের ঘাটতি আছে, সেগুলো হচ্ছে অহংকার থাকবে বেশি। আর বসিং করার সাধারণ যেসব আছে ভালো, কেন আপনার উপর বস নাই? বসের তো পাশে ডেভেলপমেন্ট নেই। সাধারণ মানুষদের জন্য আমাদের সরকার নিয়োগ দিয়েছেন আমাদেরকে, তাদের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। জনগণের টাকায় আমার বেতন হচ্ছে, জনগণের সেবা দিতে আমি কমিটেড। জনগণের প্রতি রাফ বিহেভিয়ার করার জন্য আমাকে নিয়োগ দেয় না কর্তৃপক্ষ। মাননীয় প্রেসিডেন্ট আমাদেরকে এইভাবে নিয়োগ দেয় না। এত জাহির করার কি আছে? সারাদিন ওই অনেক ভালো ভালো জ্ঞানী গুণী লোক থাকে তো যা আগে পড়ছেন, পড়াশোনা করছেন খুব ভালো, প্রাইমারিতে ফার্স্ট কিংবা হাই স্কুলে ফার্স্ট। আরে ভাই, সারা জীবন কি আপনি ফার্স্টই হয়েছেন? পৃথিবীতে দেখান তো, আমি এমন একটা লোক দেখান যে ক্লাস 1 থেকে জীবনে চাকরি জীবন বা জীবন শেষ করছে একবারে সব জায়গায় ফার্স্ট হয়েছে বা সফল হয়েছে। পৃথিবীর ইতিহাসে কেউ না এবং হবেও না। যে জায়গায় মানুষ পরিশ্রম করে, পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ করে। এটা আমার কথা না কিন্তু, এটা অভিজ্ঞতা, আমি দেখছি। এবারটা হচ্ছে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের কথা, আব্দুর রাজ্জাক সাহেবের কথা। এখানে যদি আপনারা মুনতাসির মামুন সাহেবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনার মতো মনে হয় জীবিত যে কজন ঐতিহাসিক আছেন, ওনার মতো মানে ভালো ইতিহাসবেত্তা কেউ নাই। তো মুনতাসির মামুন সাহেব ওনার যে বই স্মৃতিরেখায় লিখেছেন, তো ওখানে আব্দুর রাজ্জাক বলছেন যে আমাদের মেধা হচ্ছে 5%, কাজ পরিশ্রম হচ্ছে 95%। আমি সম্পূর্ণ এগ্রি, আই ডু এগ্রি উইথ দ্য কমেন্ট। মেধা বলে সবারই মেধায় প্রায় সমান কাছাকাছি। পরিশ্রম যেখানে করবে সেখানে মানুষ সাফল্য লাভ করবে। পরিশ্রমের যে যে আপনার মিস্ত্রি থাকে, তথাকথিত বুয়েট থেকেও পড়ে নাই, ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটি থেকেও পড়ে নাই। তো এই মেকার মিস্ত্রিরা যে উদ্ভাবন করে, আশ্চর্য হতে যেতে পারে। এমন ভালো ভালো তথাকথিত হাতুড়ে ডাক্তার আছে যারা ভালো এমবিবিএস ডাক্তার এসেও ভালো কাজ করে, ভালো জানে, অভিজ্ঞতা ভালো আছে। তাহলে কি সব ইয়ে থাকে? অনেক বলে তো কৃষক এত পরিশ্রম করে জীবনে উন্নতি করতে পারে না কেন? কৃষক অবশ্যই উন্নতি করতে পারে এবং সর্বোচ্চ যে তার ফল সেটা কিন্তু অনেক। কৃষক যদি কাজ না করে আগাছে কিন্তু সেই ধান ক্ষেত ভর্তি হয়ে যাবে, আপনারা কিন্তু ভাত খেতে পারবো না। তো সে পরিশ্রম করে সর্বোচ্চ জায়গা থেকে দেশের জন্য সর্বোচ্চটা করে, কিন্তু পরিশ্রম করে বলেই সেখান থেকে আসে। এবং পরিশ্রম খাটিয়ে খাটিয়ে কৃষকেরা অনেক কিছু ইনোভেশন আনে। না না নাই, হরিপদ কাপালির কথা আপনারা শোনেন নাই? তথাকথিত সে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো তার মধ্যে নাই, অনেক কিছু তো করছে। হরিধানের আবিষ্কারক তো সেই, শুধু আবেদ চৌধুরী না, উনিও আছে। অনেক জ্ঞানী গুণী লোক আছে সিটিয়ে। নিউটন
যদি কৃষিকাজে নিমগ্ন হয়ে যেত, তার যদি কৃষিকাজই ভালো লাগতো, স্যার আইজ্যাক নিউটন, তাহলে তিনি কিন্তু কৃষকই হয়ে যেতেন। তো জ্ঞানী আমরা এত বড় বিজ্ঞানী পেতাম না। এরকম অনেক মানুষ আছেন হয়তো বা হারিয়ে গেছেন, বিভিন্ন কারণে হারিয়ে গেছেন, এগিয়ে যেতে পারেন নাই। তো সেই সব মানুষ দেখা যাচ্ছে যে সেই লুঙ্গি পরা অসহায় মানুষটি, জীর্ণ শীর্ণ শরীর, কিংবা খেতে এখন না খেয়ে কেউ থাকে না, তো থাকে সবাই পায়, সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু মেধা আছে। মেধা বলতে কি, সম্ভাবনার কথা বলছি আমি। সেসবদের রেসপেক্ট করা আমাদের দায়িত্ব। শুধু স্যুট কোট টাই পরা মানুষ দেখলে রেসপেক্ট করব, আর যার ক্ষমতা আছে তার পা চাটবো, আমাদের সমাজের বৈশিষ্ট্য মনে হয় এটা হয়ে গেছে। কেন? সে তো এগিয়ে যেতে পারতো, বিভিন্ন কারণে পারে নাই। তাকে সুযোগ দিয়ে দেখেন যে পারে কিনা, ডেফিনেটলি পারবে। বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ এগিয়ে যেতে পারে না। এসব মানুষদের প্রতি একটু হলেও শ্রদ্ধা রাখা উচিত। তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে সুপিরিয়র ভাবা, আমার মনে হয় না কোনো মানুষের উচিত, এবং তথাকথিত ডিগ্রিধারী সার্টিফিকেটধারী কোনো মানুষের এটা করা উচিত বলে আমার আমার মনে হয় না ঠিক। দার্শনিক রুশোর কথা জানেন হয়তো। রুশো চাইলে চামচামি করে বৃত্ত, বৈভব, ক্ষমতার অংশীদারি হতে পারতেন। রুশো মোটেও করেননি, মোটেও করেন নাই। দেশান্তরী হয়েছেন, তার আদর্শের সাথে সাংঘর্ষিক হয়েছে সেই মানুষ, যে মানুষ তাকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গেছে, তার সাথেও কিন্তু তার যে অল্টারকেশন, সেটাও হয়েছে, একবারে সংঘর্ষ, তর্কাতর্কি হয়েছে। রুশো বলতেন যে আমি চিরকাল গরিব থাকবো, দরিদ্র থাকবো এবং স্বাধীন থাকবো। তাই ছিলেন, গরিব এবং স্বাধীনই ছিলেন। স্বাধীনতার স্বাদ এরকমই হয়, খুব কষ্টের হয়। আর সামসামির স্বাদ বড় মিষ্টি হয়, প্রাথমিক অবস্থায় মিষ্টি হয়, যে বড় বড় ভালো ভালো পরিবেশে থাকবেন, ভালো কিছু খাবেন, একবারে অভিজাত শ্রেণীর সামসামি করতে হবে, এ বিষয়গুলো থাকে। কিন্তু শেষ পরিণতিতে আমার মনে হয় স্বাধীন মানুষ এটাই ভালো। কথাগুলো বললাম, খুব খারাপ লাগলো সেজন্য, নিজেদের অহমিকা বোধ খুব খারাপ। আমি অপরাধ করছি একটা, ক্রাইম করছি একটা, বা অনৈতিক, আমাদের মূল্যবোধের সাথে যেটা ম্যাচ করে না, সেটা করলাম, করে আবার নিজের যুক্তিতে একবারে স্থির দাঁড়িয়ে আছে, মোটেও ভালো না। কাজ করলে দুইটা কিন্তু ভুল করলাম, হতেই পারে অজান্তে ভুল, হতেই পারে আমার, করতে পারি ভুল, আমি ক্ষমা প্রার্থী হব, ভাই আমাকে ক্ষমা করে দিন, বা এটা আমার উচিত হয় নাই। স্বাভাবিক, তো আমরা রক্তে মাংসে করা মানুষ, ভুল হতে পারে, প্রত্যেকের হতে পারে, আমরা এর বাইরে কিছু না। তো সংশোধিত হওয়াটাই স্বাভাবিক। না করে উল্টা ও বাবা অফিসারই ভাব, একেবারে অফিসার হয়ে গেছে তো দুনিয়া একেবারে আমার হাতে পায়ের মুঠে, কি হয়ে গেলাম রে আমি, হ্যাঁ? এই কথাগুলো বলছি যে এক সময় ভাব আসছে, আমাদের ভিতরে রিলেটিভ ডিপ্রাইভেশন কাজ করে, যে অন্যের আছে আমার নাই, এই বিষয়গুলো কাজ করে। যে একজনের 5 তলা বাড়ি আছে, আমার কেন বাড়ি নাই, আমার তো কোনো বাড়ি নাই, কিংবা 1 তলা বাড়ি আছে, আমার লাগবে, অথচ আমার টাকার অভাব নাই। এটাই হচ্ছে রিলেটিভ ডিপ্রাইভেশন। মনের ভিতর যেসব সন্তুষ্টি খুঁজে পায় না কোনো কিছুতে, রিলেটিভ ডিপ্রাইভেশন। হ্যাঁ, একেবারে। আবার আছে কিছু হচ্ছে এই যে আমরা স্টান, এই নতুন টার্মটা সম্ভবত 2022 সালে অক্সফোর্ড ডিকশনারিতে অ্যাড করা হয়েছে। স্টান, অন্ধভক্ত। তো অন্ধভক্ত হওয়াটা আমার মনে হয় না লজিক্যাল, এটা মোটেও ভালো না, দেশ জাতি সভ্যতার জন্য মোটেও ভালো না। স্টান হয়ে যাওয়া একেবারে ভালো না। হতে পারে আমার সে গুরুজন, আমি তাকে প্রচন্ড শ্রদ্ধা করি, ভুল হতে পারে না, প্রত্যেকে তো আমরা ভুল করতে পারি। তো তাকে ভদ্রভাবে ভালোভাবে বুঝাইলে আমার মনে হয় উপকারটাই হবে। কিন্তু তিনি ভুল করছেন বা খারাপ কিছু করছেন, তার সাপোর্টে আমি আছি, জেনে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, আমার মনে হয় না এটা লজিক্যাল। এখান থেকে বেরিয়ে আসাই ভালো। যে জাতি যেগুলা করতে পারছে তারা উন্নতির পর্যায়ে গিয়েছে। এই রোমান জাতি, রোমান সভ্যতা দীর্ঘকাল, ওরে বাবা, পৃথিবীর ইতিহাসে রোমান সভ্যতার মতো স্থায়িত্ব মনে কোনো সভ্যতা ছিল না, নাই, আশা করি নাই। তো রোমান সভ্যতাও কিন্তু একবারে কলাপস করছে, কি জন্যে? এই অহমিকা বোধ, অফিসারগিরির জন্য। তখন তো অফিসার ছিল না, মানুষকে দাস বানিয়ে রাখতো, পায়ের একেবারে আঘাতে লাথিতে লাথিতে রাখতো। সেই রোমান সভ্যতা কিন্তু কলাপস করছে, টিকে থাকে নাই। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘস্থায়ী এই রোমান সভ্যতা কিন্তু ধ্বংস হয়ে গেছে।
গ্রিক সভ্যতার মূল্যবোধ এখনো আছে। গোটা পৃথিবীকে আলোর পথ দেখিয়েছে গ্রিক সভ্যতায়। তো গ্রিক সভ্যতার যে মূল্যবোধ, সেটা কিন্তু রোমানরা গ্রহণ করে নাই। রোমানরা যেহেতু আত্মসমালোচনা করতে পারে নাই, মানুষকে মূল্য দিতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গিয়েছে। এরকম অনেক 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 বিষয় আছে, যদি ইতিহাস পড়েন, পৃথিবীর ইতিহাস পড়েন, পাবেন। জার্মানি, জাপান, তারা কি মোটো একসময় সভ্য জাতি ছিল? হুম, একদমই সভ্য জাতি ছিল না। আত্মসমালোচনা করেছে, ভুল কোথায় ছিল, ত্রুটি কোথায় ছিল, সেগুলো ফাইন্ড আউট করছে, সেখান থেকে সংশোধিত হয়েছে। আজকে জাপানি মূল্যবোধ দেখুন আপনারা, জার্মানির মূল্যবোধ দেখুন, কিংবা ভাইকিংদের অবস্থা কি ছিল, আজকে নরওয়ের মানুষ কি পরিমাণ সভ্য। কি একদিন এসেছে সভ্যতা? এসব দেশের সভ্যতা একদিনে করে উঠেছে? সমালোচনা, আত্মসমালোচনা, এটাকে করে ভালো মূল্যবোধের উৎকৃষ্টতার সাধন এবং মানবতার যে দ্বার উন্মোচন যারাই করতে পারেছে, তারাই আজকে সভ্যতার চরম পর্যায়ে, ভালো পর্যায়ে আছে। এখন আপনাকে যদি বলা হয় কোন দেশে যাবেন, আমি নিশ্চয়ই, এখন আমি কোনো দেশকে শুরু করে দেখছি না, আফ্রিকার একটা দেশের কথা বলা হলো প্রচন্ড, একেবারে উগান্ডার কথা বলা হইলো। ইদি আমিনের তো কথা শুনছেন, উগান্ডার একেবারে শাসক ইদি আমিন। ইদি আমিনেরও প্রচন্ড সাপোর্টার ছিল। ইদি আমিনের দুই একটা নৃশংসতার কথা তো বলি, ইদি আমিনের অনেকগুলো বউ ছিল, আবার ফোর্সপূর্বক তার হচ্ছে যে হারেম ভর্তি, কিন্তু মহিলার অভাব ছিল না। হারেমের অনেক কাহিনী আছে, সময় পেলে আস্তে আস্তে শোনাবো। তো হারেমের একটা চাইনিজ হারেমের, আমার নামটা মনে পড়ছে না, ভুলে গেছি। হারেমদের খুব করুণ কাহিনী আছে। হারেমের দায়িত্বে যে লোকটা থাকতেন, আর তাদেরকে একেবারে পুরোপুরি খোঁজা করে দেওয়া হতো, মারা যেত পর্যন্ত। ওই প্রসেসটা আমি পরে বলবো, থাক, অনেকের কাছে খারাপ লাগলে শুনতে পারে। মারা যেত, প্রচন্ড কষ্ট। কোথায় ছিলাম? ইদি আমিনের, হ্যাঁ, ইদি আমিন, ইদি আমিনের ওয়াইফ জোর করে যে বিয়ে শাদী করছে, তা হোক, তার এক ওয়াইফ হঠাৎ করে একদিন, ইদি আমিনের প্রিয় একটা রুম ছিল, রুমে ঢুকে পড়ছে। ওখানে ঢুকার অনুমতি কারো ছিল না। যে ভৃত্য বা পরিচালক বা চাকর ছিল সে ঢুকতে পারতো, ইদি আমিনের শুধু ওখানে প্রবেশের অনুমতি ছিল। মানে সে নিজে তো থাকতো, আর সে তার ভৃত্য চাকর, তার অনুমতি ছিল। খুব ইচ্ছা হতো মানুষের যে ওখানে যে দেখার, তার কোনো ওয়াইফ যেতে পারতো না ওখানে। তো এক ওয়াইফ ঢুকে পড়ছে একদিন, ঢুকে পড়ে ফ্রিজ খুলে ফেলছে। তো ফ্রিজ খুলে দেখে তার সাবেক প্রেমিকের মাথার মধ্যে আছে। ইদি আমিন কিন্তু ম্যান ইটার, মানে নরখাদকও কিন্তু ছিল। এটার সপক্ষে অনেক গবেষণাপত্র আছে। তো নৃশংসতা দিয়ে ইদি আমিনের কিন্তু শেষ রক্ষা হয় নাই, উগ্রতা দিয়ে হয় নাই। হয়েছে উগ্রতা দিয়ে কিছু হয়েছে? মোটেও হয় নাই। যারা নিজের আত্মসমালোচনা করতে পারে, মানুষের মূল্যকে শ্রদ্ধা করতে পারে, যা ভুটানের রাজা, আমি আসলে মনে রাখতে পারি না ভদ্রলোকের নাম যেন কি, সে দেশের জনগণ আসলে গণতন্ত্র চায়নি, ভোট চায়নি, তারপরে উনি দিয়েছেন যে থাকো তোমরা গণতন্ত্রের স্বাদ নাও। শ্রদ্ধার পাত্র কিন্তু, অনেক ভালো, অনেক ভালো। অনেক পৃথিবী আছে, অনেক শাসক আছে, তারা উৎকর্ষতার হাতে নিয়ে গেছে নিজের দেশ জাতিকে। তো আমাদের বাঙালিরা একেবারে খারাপ না, আমাদেরও অনেক সম্ভাবনা আছে, অনেক আছে। আমাদের দেশের সন্তানেরা নিজের জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কয়টা জাতির লোক আছে যে অনাহারে, দেশের জন্য অনাহারে, একেবারে অনাহারে, কি বলে অনাহার বলছি, সরি, হাঙ্গার স্ট্রাইক, যে অনশন ধর্মঘটে জীবন দিয়েছে, এই আমার বাঙালি জাতির মধ্যে আছে। তো যে জাতির এত প্রতিবাদী ক্ষমতা, আত্মসমালোচনা সহ্য করার কেন ব্যবস্থা থাকবে না? নিজেদেরকে কেন আমরা এত অযথা বুঝে ভাববো? পারবো, আমরা চাইলেও অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। এই সিঙ্গাপুরকে কিন্তু মালয়েশিয়া নেয় নাই, বের করে দিয়েছে, যদি আমি ভুল না বলি। সিঙ্গাপুর কি মালয়েশিয়ার চেয়ে এখন কম উন্নত? তাদের চেয়ে অনেক অনেক উন্নত। আমাদেরও সম্ভাবনা আছে, কিন্তু আমাদের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, দেশের মানুষের প্রতি ভালোবাসা, নিজেকে সবসময় সুপিরিয়র না ভাবা, অফিসারি ভাব না রাখা নিজের মধ্যে।
এই অফিসারি ভাব হচ্ছে সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। যা আমি কি করছি, কিছু করছে না কেন ভাই? যে ভ্যান চালক, সে কি সেবা দিচ্ছে না আপনাকে আমাকে? সে যদি ভ্যান না চালায় আমি কি যেতে পারবো সময় মতো? যে কৃষক কাজ করছে মাঠে, রোদে ঘাটে, বজ্রপাতে মারা যাচ্ছে, সে কি দেশের সেবা করছে না? আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে না? যে সুইপার, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, আরো অনেক যেসব দূষিত গ্যাস আছে, তার মধ্যে যে নিজের জীবন দিচ্ছে না সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতেছে, সে কি সেবা করছে না দেশের? তো অফিসার একবারে দেশের দিক খোঁচা মেরে একবার বিশাল কিছু উদ্ধার করে ফেললো না এসি রুমে ফ্যানের নিচে বসে থেকে। আমার যে সাধারণ মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খাবার পাচ্ছে না ভালো মতো, হ্যাঁ, সেসব মানুষরা কি দেশের সেবা করছে না? তথাকথিত শিক্ষিত লোক, আমি এই যে যখন রাজশাহীতে থাকি দেখছি, বিশাল বড় শিক্ষিত, বিশাল বড় মানুষ, পানি খেতে দেবে না মানুষকে। আবার ভার্সিটির টিচার, পানি খেতে দেবে না মানুষকে। পাশে বস্তি আছে, বস্তির সেই তথাকথিত শিক্ষিত মানুষ কিন্তু নাই, সার্টিফিকেট ধারী না। সার্টিফিকেট থাকলে যে মানুষ শিক্ষিত সে বিষয় না, সার্টিফিকেট ছাড়া মানুষ শিক্ষিত হতে পারে। সেসব মানুষেরা পানি দিচ্ছে, নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের কাছে যান, এই মূল্যবোধটুকু এখনো মনে আছে, আমি যদি ভুল না বলি। পানি দেবে, পানির সাথে যদি না পারে একটু গুড় দিবে, যদি কিছুই না পারে ক্ষমা আছে বাবা, তোমাকে শুধু আমি পানি বা জলই দিলাম, খাও। ভালোবেসে দিবে, আন্তরিকতার সাথে দিবে। কিন্তু যান অফিসারের বাড়িতে যান, দেখে না আছে নাকি দূর দূর করে দাঁড়িয়ে দিতে পারে। সবাই কিন্তু একরকম না। তো অফিসার গিরিশে মানবিকতা বোধ যদি হৃদয়ের মধ্যে না থাকে, আমার মনে হয় না সে মানুষ হিসেবে পারফেক্ট। ভাই আমিও কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মনে করেন আমি নিজেকে ভালো বলে দাবি করছি না, তবে যতটুকু খারাপ আছে মনে করবেন দায় কিন্তু আপনাদেরই। আমি 100% ভালো হয়ে চলবো, আমাকে এনভায়রনমেন্ট দেন, এনশোর করেন যে আমি মানুষ, যে হারে সকাল থেকে একেবারে এ পর্যন্ত লাথি খেতে হয় যে থাকে, তো সেখান থেকে তো আমার তো বিচ্যুতি ঘটবেই। পরিবেশ দেন, আমি 100% ভালো হয়ে চলবো। আমি চ্যালেঞ্জ করে বলছি 100% ভালো হয়ে চলবো। সুযোগ দেন, সুযোগ দেবেন না আবার ভালো যাবেন। যাও, অনেক কিছুই বললাম। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।